any kind of hepatic insult like chronic viral hepatitis or alcoholic hepatitis, ঠিক আছে, কোনো drug induced hepatitis or some toxin induced hepatitis that can cause hepatocellular type of jaundice, তাই তো? So today's class is all about cirrhosis of liver or it can be called chronic liver disease. তো chronic কখন বলি আমরা? Liver disease chronic when the duration is more than 6 months, exactly, duration is 6 months. Achha, before going to pathophysiology and all these things of liver cirrhosis, you must be knowing the histology, basic histology part of the liver. পড়েছিস তো, অ্যানাটমিতে হিস্টোলজি পড়ানো হয়েছে। কি থাকে, what are the functional unit of liver? Functional and hepatocyte, তাই তো? হেপাটোসাইট, হেপাটোসাইট সেলগুলো কিরকম দেখতে হয়? হেক্সাগোনাল, তাই তো? এরকম হয় তো? এর মাঝখানে কি থাকে? সেন্ট্রাল ভেন। আর এখানে কি থাকে বল? পোর্টাল ট্রায়াড। পোর্টাল ট্রায়াড কনসিস্ট অফ কি কি থাকে পোর্টাল ট্রায়াডে? পোর্টাল ভেন, হেপাটিক আর্টারি অ্যান্ড বাইল ডাক্ট, তাই তো? বেশ, আর হোয়াট ইজ হেপাটিক অ্যাসিনাস? লোবিউল কোনটাকে বলি, কোনটাকে অ্যাসিনাস বলি? দিস ইজ সেন্ট্রাল ভেন, তাই তো? তো কানেক্টিং দিস সেন্ট্রাল ভেন, এখানেও একটা পোর্টাল ট্রায়াড রয়েছে। ঠিক আছে, এটাকে আমরা বলবো দুটো পোর্টাল, সরি, surrounding this hepatic vein, this is called total hepatic acinus, যেটা তোর হেপাটিক ভেনটাকে কানেক্ট করছে, and this is called hepatic lobule, ঠিক আছে? this is central vein, this is portal triad, and according to that এখানে আমরা তিনটে জোনে ভাগ করি, that is called zone 1, zone 2 and zone 3. এই জিনিসগুলো কি, এখানে কি থাকে, এটাকে কি বলি? হেপাটিক সাইনুসয়েড, তাই তো? সাইনুসয়েডের এই সাইডগুলোতে কি থাকে, এরকম ভাবে হেপাটোসাইট থাকবে, আর এইটা হচ্ছে তোর সাইনুসয়েড। ওকে, এবার সাইনুসয়েডটাকে যদি আমরা বড় করে এখানে আঁকি, কিরকম দেখতে হয়? এইগুলো হচ্ছে তোর হেপাটোসাইট, এর মাঝখানগুলোতে রয়েছে তোর বাইল ডাকটিউল, ঠিক আছে? দিস ইজ হেপাটিক সাইনুসয়েড। সাইনুসয়েড ইজ নাথিং বাট ব্লাড ফিল্ড স্পেস, ঠিক আছে? এখানে কি থাকে? এটা কি আর এটা কি বল? দিস ইজ কুফার সেল, তাই তো? হেপাটিক ম্যাক্রোফাজকে কি বলে? কুফার সেল। অ্যান্ড দিস ইজ স্টিলেট সেল, এটা হচ্ছে সাইনুসয়েড। দিস ইজ সাইনুসয়েড, এগুলো হচ্ছে হেপাটোসাইট সেল, অ্যান্ড এটাকে কি বলে? এই স্পেসটাকে কি বলে? স্পেস অফ ডিসি। ওকে, বেশ, with this histological and anatomical background we can proceed. কোথায় রে?
তো what is the largest organ of our body? Liver. কোথায় থাকে? Right upper quadrant. তাই তো? What are the functions of liver? These are some synthetic function. This has some আগের দিন বলেছিলাম excretory function and synthesis of some cholesterol and triglyceride. তাই তো? আর what is the blood supply of liver? Portal vein. It has dual blood supply. তাই তো? একটা হচ্ছে তোর portal vein from nutrient rich blood কোথা থেকে আসে? From the gut intestine থেকে হচ্ছে portal vein-এর blood গুলো আসে, and another is from hepatic artery. এই এটা চলছে না, দেখে যাও LT3. হ্যালো, হ্যাঁ বলছি পাওয়ার পয়েন্টে চলছে না, দেখে যাও. ঠিক আছে, তো what are the causes of cirrhosis of liver? বল. Alcoholic cirrhosis, number 1. Number 2, infective fatty liver, that can be alcoholic or non-alcoholic. Non-alcoholic কি বলি আমরা? Non-alcoholic fatty liver disease, তাই তো? অথবা এখন টার্মটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, সেটাকে আমরা কি বলি? NFLD আগে বলা হতো, এখন বলা হয় তোর MSALD, metabolic dysfunction associated steatotic liver disease. ঠিক আছে, আর কি কজ আছে? ইনফেক্টিভ কজ হতে পারে, ক্রনিক ভাইরাল হেপাটাইটিস বি অ্যান্ড সি, তাই তো? আর কি আছে? অটো ইমিউন হেপাটাইটিস, কিছু অটো ইমিউন কজেস রয়েছে, অ্যান্ড কার্ডিয়াক সিরোসিস বলে একটা জিনিস আছে, তোরা নিশ্চয়ই শুনেছিস, যে পেশেন্টগুলোর হচ্ছে দীর্ঘদিন কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর আছে, তাদের কি হয়? একটা কনজেস্টিভ হেপাটোমেগালি হয়। কেন হয়? এখানে কি হচ্ছে? তো রাইট হার্ট আইভিসি থেকে রাইট হার্টে ড্রেন হয় উইথ হেপাটিক ভেন ড্রেন্স ইন্টু আইভিসি অ্যান্ড আইভিসি ড্রেন্স ইন্টু দ্য রাইট অ্যাট্রিয়াম। তো ক্রনিক একটা যদি তোর হার্ট ফেলিওর থাকে, তখন কি হবে? ব্যাক ফ্লো হয়ে একটা কনজেশন হবে ইন দ্য লিভার, দ্যাট ইজ কল্ড congestive hepatomegaly, and this congestive hepatomegaly ultimately turns into cardiac cirrhosis. ঠিক আছে, another causes is that some metabolic inherited cause. কি কি inherited cause আছে বল, কয়েকটা কজ বল। হিমোক্রোম্যাটোসিস, এক্স্যাক্টলি, আর উইলসন ডিজিজ, আর বল আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি, বেশ খুব ভালো, আর কি কজ আছে? ক্রিপ্টোজেনিক, যেগুলোর কোনো কজ পাওয়া যায় না, ঠিক আছে, দ্যাট ইজ কল্ড ক্রিপ্টোজেনিক সিরোসিস। কারেন্ট চলে গেছিল, অফ হয়ে গেছে, আর এটা দেখো কন্টিনিউ আওয়াজ হচ্ছে তো, ঠিক আছে। So these are some causes of chronic liver disease. In the next class we will discuss about infective hepatitis, okay, that is chronic hepatitis B and C. Today we will discuss about more of alcoholic liver disease and alcoholic cirrhosis, ঠিক আছে। So what are the pathogenesis of alcoholic cirrhosis? Pathogenesis টা কি, কিভাবে হয়? Alcohol, after consuming alcohol কি হয়? Alcohol is converted into acetaldehyde by some enzyme called alcohol dehydrogenase, তাই তো? Acetaldehyde is very toxic to our liver and hepatocyte cell, ঠিক আছে। কি করে acetaldehyde-টা? It combines with some protein and forms a acetaldehyde protein adduct. এই জিনিসটাকে আমরা বলি অ্যাসিটালডিহাইড প্রোটিন অ্যাডাক্ট। হ্যাঁ ঠিক আছে, বেশ, যেগুলো বলছিলাম তোদের, অ্যালকোহলিক হেপাটাইটিস, ক্রনিক ভাইরাল হেপাটাইটিস, অটো ইমিউন, নন অ্যালকোহলিক স্টিয়াটো হেপাটাইটিস, অ্যান্ড biliary cirrhosis, primary biliary cirrhosis, primary sclerosing cholangitis, cardiac cirrhosis, inherited cause যেগুলো তোরা বললি, হিমোক্রোম্যাটোসিস, উইলসন ডিজিজ, আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি, সিস্টিক ফাইব্রোসিস, অ্যান্ড যেগুলোর কোনো কজ পাওয়া যায় না, দ্যাট উইল বি কল্ড অ্যাজ ক্রিপ্টোজেনিক সিরোসিস, ঠিক আছে। কজগুলো মনে থাকবে তো, এগুলো কিন্তু তোদের লং কেস আছে, ঠিক আছে। লিভার সিরোসিস লং কেস আছে, আর তার সঙ্গে সিরোসিসের কিছু কমপ্লিকেশন হয়, সেগুলো আমরা পরে বলবো, লাইক স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস, হেপাটোরেনাল সিনড্রোম, এইগুলো শর্ট নোট আসে, ঠিক আছে, তো এটা পড়তে হবে টপিক। এপিডেমিওলজি নট মাচ অফ ইম্পর্টেন্ট। সো হোয়াট হ্যাপেন্স ইজ দ্যাট, এখানে দেখ, ইথানল ইজ কনভার্টেড টু অ্যালডিহাইড অ্যান্ড বাই এনজাইম কল্ড alcohol dehydrogenase, and this acetaldehyde combines with some protein
and forms a acetaldehyde protein adduct. This acetaldehyde protein adduct is toxic to hepatocyte cell. It causes damage to the microtubules of hepatocyte and stimulation of Kupffer cell. ঠিক আছে, এবার Kupffer cell stimulation হলে কি হবে, that will release certain cytokines like interleukin 1, TNF alpha. ঠিক আছে, this cytokine will activate the stellate cell, okay, and this stellate cell then transforms itself into a cell called myofibroblast, okay, and this myofibroblast secretes some collagen and type 4 collagen especially and other extracellular matrix, and this collagen and matrix will be deposited in the space of DC. যেটা বললাম space of DC তে যদি এটা accumulation হয়, কোলাজেন গুলো accumulation হয়, তাহলে তোর এখানে যেটা আছে এই যে সাইনুসয়েডাল স্পেস আছে, তাহলে কি হবে, এখানে রেজিস্ট্যান্সটা বেড়ে যাবে। ইন্ট্রাভাস্কুলার যে রেজিস্ট্যান্স, সাইড থেকে তোর যদি কোনো কোলাজেন গুলো ডিপোজিশন হয়ে সেখানে ফাইব্রোসিস হয়ে যায়, তাহলে কি হবে, সেখানে ইন্ট্রাভাস্কুলার রেজিস্ট্যান্স উইল বি রেজড। ঠিক আছে, এই জিনিসটা বোঝা গেল। অ্যান্ড অ্যানাদার থিং ইজ দ্যাট অ্যাপার্ট ফ্রম দিস সাইটোকাইন দেয়ার উইল বি synthesis of NO, that is nitric oxide. Nitric oxide কি করবে, this will dilate this vessels, সেখানে কি হবে, পোর্টাল ভেনাস ব্লাড ফ্লোটা বাড়বে। এই দুটো মেকানিজম বোঝা গেল। Alcohol will converted to acetaldehyde. Acetaldehyde combines with some protein called acetaldehyde protein adduct. This acetaldehyde protein adduct will stimulate Kupffer cell to release certain cytokines and nitric oxide. This cytokine will activate stellate cell, and this stellate cell will convert into myofibroblast and consume secrete some collagen, type 4 collagen and other extracellular matrix to be deposited in the space of DC, that causes increase in the intravascular resistance, and NO will cause dilatation of this vessel causing increased blood flow. ঠিক আছে, পুরো ব্যাপারটা বোঝা গেল? কারো কনফিউশন থাকলে বল এখনই, কারণ এই জিনিসটা বুঝতে হবে ফর ফার্দার ক্লিনিক্যাল ফিচার্স অ্যান্ড কমপ্লিকেশন যেগুলো হয় তোর ক্রনিক লিভার ডিজিজের, সেগুলো কিন্তু এর উপর বেস করেই হবে। ঠিক আছে, পোর্টাল হাইপারটেনশন কিভাবে ডেভেলপ করে সবকিছু কিন্তু এর উপর। বুঝতে পারলি তো ব্যাপারটা? বেশ। সো অ্যানাদার থিং যেটা মিস হয়ে গেল সেটা হচ্ছে তোর ডেফিনিশন। আমরা তাহলে ডিফাইন কিভাবে করব, একটা ক্রনিক লিভার ডিজিজ বা লিভার সিরোসিসকে কিভাবে ডিফাইন করব? এই যে মেকানিজমটা বললাম for deposition of and collagen and other extracellular matrix, এগুলো কি হবে, আলটিমেটলি লিভার ফাইব্রোসিস হবে। ঠিক আছে, ফাইব্রোসিস অ্যান্ড ফরমেশন অফ সাম নোডিউলস, রিজেনারেটিং নোডিউলস বলা হয়। ঠিক আছে, সো সিরোসিস অফ লিভার ইজ নাথিং বাট দিস কমপ্লিট architectural distortion of liver replaced by hepatocyte and all, replaced by some fibrosis and regenerating nodules. ঠিক আছে, this is called liver cirrhosis. এটা হচ্ছে ডেফিনেশন, হিস্টোলজিক্যাল ডেফিনেশন অফ সিরোসিস অফ লিভার। ঠিক আছে, ডেফিনেশন হলো ইটিওলজি, প্যাথোফিজিওলজি, এই তিনটে পার্ট বুঝতে পেরেছিস তো? না পারলে বল, আবার রিপিট করব। ঠিক আছে তো? বেশ। নেক্সট হচ্ছে তোর ক্লিনিক্যাল ফিচার্স। কি নিয়ে প্রেজেন্ট করে একটা পেশেন্ট? এটা হচ্ছে অ্যালকোহলিক রিলেটেড সিরোসিস, যেটা বলছিলাম। দেখ, alcohol is converted to acetaldehyde. This acetaldehyde এখানে যেটা বলা নেই সেটা হচ্ছে combines with protein and form adduct, acetaldehyde protein adduct, and during this conversion there will be production of some NADH and lipid peroxidation. This causes increased lipogenesis and decreased fatty acid, that is called fatty acid. Actually this is a spectrum of disease. প্রথমে কি হবে, fatty acid, fatty liver. Fatty liver মানে কি, simple accumulation of triglyceride in the hepatocyte. কোনো হেপাটোসাইটে যখন তোর ট্রাইগ্লিসারাইড অ্যাকুমুলেশন হচ্ছে, সিম্পলি দিস ইজ কল্ড ফ্যাটি লিভার। ওকে, এখানে কোনো ইনফ্লামেশন হচ্ছে না, ওই জন্য এটাকে বলা হয় স্টিয়াটোসিস, হেপাটিক স্টিয়াটোসিস। ওকে, আর নেক্সট পয়েন্টে কি হবে, নেক্সট হচ্ছে যেগুলো বললাম তো, সাইটোকাইন রিলিজ হবে, ইনফ্লামেশন হবে। ইনফ্লামেশন হলে সেটাকে আমরা কি বলবো, আইটিস, হেপাটাইটিস, স্টিয়াটো হেপাটাইটিস। ঠিক আছে, অ্যান্ড যখন তোর ফাইব্রোসিস ডেভেলপ করবে, that is called cirrhosis. So it is a spectrum of disease. প্রথম থেকে যদি আমরা দেখি, প্রথমে হবে ফ্যাটি লিভার, that is simple accumulation of triglyceride in the hepatocyte. নেক্সট কি হবে, নেক্সট হবে তোর ইনফ্লামেশন হবে, that is called hepatitis, steatohepatitis,
and last stage is fibrosis, formation of fibrosis and cirrhosis, ঠিক আছে। তো এখানে হচ্ছে স্টেজ 1 ইজ, দেখ এখানে লিপিড অ্যাকুমুলেশন হবে, মানে লাইপোজেনেসিস বেশি হবে কিন্তু লিপিডটা যেটা অক্সিডেশন বিটা অক্সিডেশন হয় সেটা কম হবে, তার জন্য কি হবে সেখানে অ্যাকুমুলেশনটা বেশি হবে লিপিড, দ্যাট ইজ কল্ড ফ্যাটি লিভার। ওকে, অ্যান্ড যেখানে তোর অক্সিডেটিভ ইনজুরি হয়ে ইনফ্লামেশন হচ্ছে, হেপাটোসাইট ইনজুরি হচ্ছে, হেপাটাইটিস, স্টিয়াটো হেপাটাইটিস বলছি এটা। অ্যান্ড ফাইনালি হচ্ছে এখানে যেটা তোর বললাম কুফার সেলগুলো অ্যাক্টিভেশন হয়ে হেপাটোসাইট সাইটোকাইন রিলিজ হলে কি হবে, হেপাটিক স্টিলেট সেল অ্যাক্টিভেশন অ্যান্ড সিনথেসিস অফ কোলাজেন দ্যাট আলটিমেটলি লিডস টু লিভার ফাইব্রোসিস, ঠিক আছে। এই তোর প্যাথোজেনেসিস লেখার সময় এই পুরো গল্পটা লিখে তার সঙ্গে এই চার্টটা দিয়ে দিতে পারলে খুব ভালো হয়, ঠিক আছে, পরীক্ষার সময় সিম্পল চার্ট একটা দিয়ে দিই। Hepatitis due to chronic hepatitis C and B, same pathology, but we'll discuss this in next class. Okay, details pathogenesis. আরেকটা জিনিস যেটা বললাম non alcoholic fatty liver disease, it is nothing but accumulation of triglyceride in the hepatocyte due to some causes like obesity, diabetes mellitus that causes hyperinsulinemia and promote lipid uptake, fatty acid and glycerol synthesisটা বেশি হচ্ছে কিন্তু অক্সিডেশনটা কম হচ্ছে, তার জন্য ওখানে লিপিড অ্যাকুমুলেশন বেশি হচ্ছে, দ্যাট ইজ কল্ড নন অ্যালকোহলিক ফ্যাটি অ্যাসিড ডিপোজিশন, ঠিক আছে। এখানে বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড ইজ লেস, দ্যাট ইজ কল্ড ইনক্রিজ, দ্যাট লিডস টু ইনক্রিজ অ্যাকুমুলেশন অফ ফ্রি ফ্যাটি অ্যাসিড ইন দ্য লিভার, ঠিক আছে। দিস ইজ সিম্পল ফ্যাটি অ্যাসিড। ডায়াগনোসিস, তো যেটা বলছিলাম সিমটমস, হাউ পেশেন্ট প্রেজেন্টস টু আস, কিরকম ভাবে প্রেজেন্ট করতে পারে পেশেন্ট, বল। ভেগ একটা অ্যাবডোমিনাল পেন থাকতে পারে, ঠিক আছে, রাইট আপার কোয়াড্র্যান্ট পেন নিয়ে আসতে পারে, নজিয়া, ভমিটিং এগুলো থাকতে পারে। আর কি হতে পারে, তোদের ক্লিনিক্সের ক্লাস হয়েছে তো, অ্যাসাইটিস পড়েছিস, সিএলডি পড়ানো হয়েছে, লঙ্কেশ পড়েছিস, আগের দিন তোরা আসিস নি, একটা কেস ছিল ভালো, কে ফোন করেছিলিস জানি না, ক্লিনিক্সের ক্লাস ওই ICU 1-এ আমি বললাম, তোরা আসিস নি, যাই হোক নেক্সট ক্লাসে দেখিয়ে দেবো। তো কিভাবে প্রেজেন্ট করে যেটা বললাম, তোর একটা ভেগ রাইট আপার কোয়াড্র্যান্ট পেন হতে পারে, নজিয়া ভমিটিং হতে পারে, এগুলো যেটা হচ্ছে তোর কম্পেনসেটেড সিরোসিস। দুটো জিনিস আছে, একটা হচ্ছে তোর কম্পেনসেটেড সিরোসিস, অ্যানাদার ইজ ডিকম্পেনসেটেড সিরোসিস। ডিকম্পেনসেটেড কখন বলবো, যখন তোর পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করবে কোনো পেশেন্টের, যে মেকানিজমটা বললাম যে ইনক্রিজ কোলাজেন সিনথেসিস অ্যান্ড ইনক্রিজ ইন্ট্রাভাস্কুলার রেজিস্ট্যান্স হচ্ছে অ্যান্ড ব্লাড ফ্লোটা বাড়ছে, তার জন্য কি হবে, পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করবে, ঠিক আছে। তো পোর্টাল হাইপারটেনশনের সাইন্স কি, ওয়ান ইজ অ্যাসাইটিস, অ্যানাদার ইজ স্প্লিনোমেগালি অ্যান্ড ভ্যারিসিয়াল ব্লিডিং, ঠিক আছে। কোথায় কোথায় ভ্যারিসেস হয়, কোথায় কোথায় পোটোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস কোথায় আছে বল, ইসোফেগাস, লোয়ার এন্ড অফ ইসোফেগাস, হেমারয়েডস নয়, লোয়ার এন্ড অফ ডেকটাম, মানে সাইডসটা বলছি কোথায় কোথায় হয়, আর কোথায় আছে, অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস, ওভার দ্য লিভার, তাই তো। দিজ আর দ্য সাইডস অফ পোটোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস। তো যেখানে অ্যানাস্টোমোসিস হবে সেখানে কোল্যাটারালগুলো ডাইলেট করবে, সেখান থেকে ব্লিডিং হতে পারে, ঠিক আছে। সো মোস্ট কমন কজ ইজ দিস ওয়ান, ইসোফেজিয়াল ভ্যারিসেস, ইসোফেজিয়াল অ্যান্ড গ্যাস্ট্রিক ভ্যারিসেস, ঠিক আছে। তো পেশেন্ট যখন পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করবে, দ্যাট ক্যান প্রেজেন্ট উইথ দিস কমপ্লিকেশন, like patient can present to us with ascites, upper GI bleeding or melena, upper GI bleeding কি নিয়ে প্রেজেন্ট করতে পারে, একটা হেমাটেমেসিস হতে পারে, and another is melena, black tarry stool নিয়ে প্রেজেন্ট করতে পারে, ঠিক আছে। এইগুলো হচ্ছে তোর প্রেজেন্টেশন। আর কি হতে পারে কমপ্লিকেশন, পেশেন্ট ক্যান প্রেজেন্ট উইথ দ্য লাস্ট স্টেজ দ্যাট ইজ হেপাটিক এনসেফালোপ্যাথি নিয়ে প্রেজেন্ট করতে পারে। সো patient can present with vague symptoms in compensated cirrhosis, and if decompensation occurs, patient can present with this complication, okay, like ascites, variceal bleeding and encephalopathy, ঠিক আছে। So may present with some more specific symptoms যেগুলো বললাম। on examination, clinical examination এ আমরা কি পাবো বল, একটা একটা করে বল। প্রথমে হচ্ছে জেনারেল সার্ভে, জেনারেল সার্ভেতে কি পাবো, একটা ক্রনিক লিভার ডিজিজ পেশেন্টের ইকটেরিক, ভেরি গুড। আর পেশেন্ট দেখবি ক্রনিক লিভার ডিজিজের পেশেন্ট হয় একটু ম্যালনারিজড হয়, যেগুলো বিশেষ করে অ্যালকোহলিক, ক্রনিক অ্যালকোহলিক পেশেন্ট একটু ম্যালনারিজড। কেন হয় ম্যালনারিজড, ডিউ টু হাইপো অ্যালবুমিনিমিয়া, অ্যালবুমিন কম থাকে, ঠিক আছে, ইনটেকটা কম হয়, খেতে পারে না ডিউ টু নজিয়া ভমিটিং, তার জন্য একটু ম্যালনারিজড হয়। হ্যাঁ, তো অন বিল্ড যেটা আমরা বলি যে একটু ম্যালনারিজড পেশেন্ট, তার সঙ্গে হচ্ছে তোর একটা হেপাটিক ফেসিস বলি আমরা, যেটা ক্রনিক লিভার ডিজিজের পেশেন্ট দেখতে পাবি,
হেপাটিক ফেসিস কি হয়, একটা ইয়েলোইশ টিঞ্জ থাকবে ডিউ টু হাইপারবিলিরুবিনিয়া বা জন্ডিস। আরেকটা কি হবে, দের ইজ হলোইং অফ দ্য টেম্পোরাল ফসা, এই সাইডের টেম্পোরাল ফসাগুলো একটু হলোনেস থাকবে, ওয়েস্টিং হবে মাসেল ডিউ টু ওয়েস্টিং অফ টেম্পোরালিস মাসেল। আর কি থাকবে, একটু পিঞ্চ নোজ থাকবে, ইয়েলোইশ টিঞ্জ অফ স্ক্লেরা। সব মিলিয়ে যেটা ফেসিসটাকে আমরা ডেসক্রাইব করি সেটাকে বলি হেপাটিক ফেসিস। ঠিক আছে, একটা ফেসিসটা কিরকম হবে, হেপাটিক ফেসিস, একটু ম্যালনারিশড হবে। আর কি পাবো, ইকটেরাস পাবো, ও যেটা বললো। আর কি পেতে পারি, পেটাল ইডিমা পেতে পারি পেশেন্টের, পেটাল ইডিমা থাকবে কেন, ডিউ টু হাইপো অ্যালবুমিনিমিয়া, অ্যালবুমিন কম থাকছে। আর কি জন্য হতে পারে পেটাল ইডিমা পেশেন্টের বল, যেটা বড় অ্যাসাইটিস নিয়ে এলে কি হবে, আইভিসি কম্প্রেশন হবে, আইভিসি কম্প্রেশন হলে কি হবে, পেটাল ইডিমা পাবো। ঠিক আছে, অ্যান্ড পেশেন্ট ক্যান প্রেজেন্স উইথ দিস হাইপোটেনশন থাকতে পারে, আর টেম্পারেচার মে বি রেজড, অর ব্লাড প্রেশার কি হবে, হাইপোটেনশন হবে, আর ট্যাকিকার্ডিয়া হতে পারে। ঠিক আছে, স্পেসিফিক কিছু ফাইন্ডিংস রয়েছে ইন কেস অফ ক্রনিক লিভার ডিজিজ, যেগুলোকে আমরা বলি স্টিগমাটা অফ ক্রনিক লিভার ডিজিজ। সো হোয়াট আর দ্য স্টিগমাটা অফ ক্রনিক লিভার ডিজিজ, বল। স্পাইডার নেভাই, আর পাম, আর পামে কি পাওয়া যায়, পাম আর এরিথেমা, তাই তো, এরিথেমাটাস প্যাচ ওভার দ্য থেনার অ্যান্ড হাইপোথেনার এমিনেন্স। হোয়াট ইজ স্পাইডার নেভাই, স্পাইডার নেভাই জিনিসটা কি, দিস আর নাথিং বাট ডাইলেটেড ছোট ছোট আর্টেরিয়াল গুলো থাকে, ডাইলেট করে যায়, সেখানে কি হয় চারিদিকে যে কোল্যাটারালস গুলো থাকে স্পাইডারের মতো, স্পাইডার লেগস এর মতো। এটা যদি তোর সেন্ট্রাল আর্টেরিয়াল হল, এখানে কোল্যাটারাল গুলো এরকম ডাইলেট করে যায়। কিভাবে এটা ডেমনস্ট্রেট করবি, ইফ ইউ হ্যাভ আস্কড টু ডেমনস্ট্রেট দ্য স্পাইডার নেভাই, কিভাবে, যদি এক্সামিন তোদের জিজ্ঞেস করে যে কিভাবে ডেমনস্ট্রেট করবি, করা হয়নি, পিন হেড দিয়ে ওটাকে ব্ল্যাঞ্চ করতে হবে। ঠিক আছে, একটু প্রেস করলে কি হবে দেখবি পুরোটা ব্ল্যাঞ্চ হয়ে যাবে, ছেড়ে দিলে কি হবে আবার সেটা ফিল আপ হয়ে যাবে সেন্ট্রাল টু পেরিফেরি। ঠিক আছে, দ্যাট ইউ ক্যান ডেমনস্ট্রেট দিস কাইন্ড অফ স্পাইডার নেভাই। পামার এরিথেমা কিভাবে ডেমনস্ট্রেট করতে হয়, একটা গ্লাস স্লাইড, যেগুলো তোর স্লাইড থাকে, গ্লাস স্লাইড দিয়ে এখানে প্রেস করে দেখতে হবে, যখন প্রেস করবি ব্ল্যাঞ্চ হয়ে যাবে, সাদা হয়ে যাবে, আবার ছেড়ে দিবি আবার রেড হয়ে যাবে, দ্যাট ইজ কল্ড পামার এরিথেমা। ঠিক আছে, এগুলো কেন হয়, আর কি কি আছে বল, পামার এরিথেমা হলো, স্পাইডার নেভাই হলো, আর কি হয়, গাইনোকোমাস্টিয়া হয়। ঠিক আছে, আর টেস্টিকুলার অ্যাট্রফি, লস অফ অ্যাক্সিলারি অ্যান্ড পিউবিক হেয়ার্স, প্যারোটিড সোয়েলিং, ক্যাপুট মেডুসা হয়, হ্যাঁ ক্যাপুট মেডুসা ফর ডিউ টু পোর্টাল হাইপারটেনশন অ্যান্ড ওপেনিং অফ কোল্যাটারালস। ঠিক, তো এইগুলো কেন হয়, কিছু কিছু হয় হেপাটোসেলুলার ফেলিওরের জন্য, অ্যান্ড কিছু হয় তোর ইনক্রিজড অ্যামাউন্ট অফ স্ট্রোজেন। ঠিক আছে, স্ট্রোজেন মেটাবলিজম হয় না, সেখানে অ্যাকুমুলেশন হয়, তার জন্য এগুলো আমরা পাই, বিশেষ করে টেস্টিকুলার অ্যাট্রফি, গাইনোকোমাস্টিয়া, ইন ফিমেল পেশেন্ট অ্যামেনোরিয়া ও ডিসমেনোরিয়া, মেবি বিশেষ করে অ্যামেনোরিয়া হয়। ঠিক আছে, তো যেগুলো বললাম তোর স্ক্লেরাল ইকটেরাস, পামার এরিথেমা, স্পাইডার নেভাই, প্যারোটিড গ্ল্যান্ড এনলার্জমেন্ট, ক্লাবিং, মাসেল ওয়েস্টিং অ্যান্ড ইডিমা। ঠিক আছে, ইকটেরাস, পামার এরিথেমা, স্পাইডার নেভাই, এটা হচ্ছে ডেমনস্ট্রেশন অফ ক্লাবিং। ক্লাবিং কিভাবে দেখে, তিনটে মেথডস বল, ট্যানজেন্সিয়ালি এভাবে দেখতে হবে, এগুলো তোদের ক্লিনিক্সের ক্লাসে যদিও পড়ানো হবে। ঠিক আছে, ট্যানজেন্সিয়ালি আমরা দেখব, যেটা কি, এটা লবিবর্ন অ্যাঙ্গেল, স্ক্যামরথ ট্রায়াঙ্গেল অ্যান্ড নেলব্লেড ফ্ল্যাকচুয়েশন। ঠিক আছে, তিনটে জিনিস দেখতে হবে, সেখানে এটা দেখিয়েছে দেখ স্ক্যামরথ সাইন। সো এটা গেল তোর হিস্ট্রি অ্যান্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন পার্ট। এবার হচ্ছে ল্যাব, ল্যাব টেস্টে আমরা কি পাবো, অ্যানিমিয়া পেতে পারি। ঠিক আছে, ডিউ টু ম্যালনিউট্রিশন, পোর ইনটেক, অথবা কোনো যদি আপার জিআই ব্লিডিং হয় সেখানে অ্যানিমিয়া থাকবে। প্লেটলেট কাউন্ট কম পাবো। ঠিক আছে, ডিউ টু হাইপারস্প্লিনিজম। হাইপারস্প্লিনিজমটা কি, স্প্লিনোমেগালি উইথ প্লেটলেট, লো প্লেটলেট কাউন্ট, দ্যাট ইজ কল্ড হাইপারস্প্লিনিজম। ঠিক আছে, আর কি হবে, বিলিরুবিন বাড়তেও পারে, নাও বাড়তে পারে। ঠিক আছে, কেন, বিলিরুবিন নর্মাল থাকতে পারে। তো ক্রনিক লিভার ডিজিজের পেশেন্ট কি হয়, সেখানে তো ফাইব্রোসিস হয়ে গেছে, সেখানে সিক্রিশনই হচ্ছে না বিলিরুবিন, তাহলে বিলিরুবিনটা আসবে কোথা থেকে, বুঝতে পেরেছিস। তো ওই জন্য বিলিরুবিন একটু একটু বাড়তে পারে বা নর্মালও থাকতে পারে। ঠিক আছে, আর কি হয়, যেগুলো তো সিনথেটিক ফাংশনটা হ্যাম্পার্ড হবে। সিনথেটিক ফাংশন কি হয়, এখানে ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টরগুলো সিনথেসিস হয়, 2, 3 কত বল, হোয়াট আর দ্য ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টরস, 2, 7, 9, 10, তাই তো। সেগুলো হ্যাম্পার্ড হলে কি হবে, কোয়াগুলেশন হবে, পেশেন্টের প্রোথ্রম্বিন টাইম, আইএনআর উইল বি ইনক্রিজড। ঠিক আছে, পেশেন্ট ক্যান প্রেজেন্ট উইথ ব্লিডিং ম্যানিফেস্টেশন। দেখ, এটা হচ্ছে তোর ডিউ টু স্ট্রোজেন ডেফিসিয়েন্ট, ইনক্রিজ অ্যামাউন্ট অফ স্ট্রোজেন
sparse body hair, gynecomastia, testicular atrophy, women in menstrual irregularity and amenorrhea, ঠিক আছে। ল্যাবরেটরি ফাইন্ডিংস যেটা বললাম, এলএফটিতে আমরা কি পাবো, বিলিরুবিন যেটা বললাম, বিলিরুবিন নর্মাল থাকতে পারে, একটু বেশি থাকতে পারে, এসজিওটি এসজিপিটি বেশি থাকবে। অ্যান্ড ইন কেস অফ স্পেসিফিক্যালি অ্যালকোহলিক লিভার ডিজিজ, if we see AST and ALT ratio, that will be more than equals to 2:1, ঠিক আছে। এটা হচ্ছে স্পেসিফিক ফর অ্যালকোহলিক লিভার ডিজিজ, বোঝা গেল। AST ALT ratio will be more than 2:1. And another syndrome is there, এটা অনেক সময় তোদের MCQ আছে, জিপ সিনড্রোম বলা হয়। This is nothing but a triad of jaundice, hemolytic anemia and hyperlipidemia, ঠিক আছে। দিস ইজ কল্ড জিপ সিনড্রোম। অ্যাসোসিয়েটেড সিরোসিস, তাহলে এখানে আর কি কি আমরা করতে পারি, একটা লিভার বায়োপসি করতে পারি, কিন্তু জেনারেলি কি লিভার বায়োপসি করা হয় সিরোসিস পেশেন্টের? হয় না। কেন? এটা মেনলি হচ্ছে ক্লিনিক্যাল ডায়াগনোসিস এবং আদার যে আমাদের ল্যাব ফাইন্ডিংস আছে সেখান থেকে ডায়াগনোসিসটা হয়ে যায়। যদি কোনো কনফিউশন থাকে, মনে হচ্ছে এটা আমার ক্রনিক লিভার ডিজিজ মানে অ্যালকোহলিক সিরোসিস নয়, অন্য কোনো অল্টারনেট ডায়াগনোসিস হতে পারে, দেন উই ক্যান গো ফর লিভার বায়োপসি, ওকে, আদারওয়াইজ নট। আর কি ইনভেস্টিগেশন করতে হবে, এটা ইউএসজি হোল অ্যাবডোমেন উইথ ডপলার অফ স্প্লিনোপোর্টাল অ্যাক্সিস। ডপলার করে আমরা কি দেখতে পাবো, নর্মালি কি হয়, পোর্টাল ভেনের ফ্লোটা হেপাটো পিটাল হয়, মানে কি হয়, এখান থেকে গার্ড থেকে টুয়ার্ডস দ্য লিভারে যায়, ঠিক আছে। দ্যাট উইল বি রিভার্সড ইন কেস অফ ডপলার যদি আমরা করি। ইউএসজিতে কি পাবো, ইউএসজি হোল অ্যাবডোমেন লিভার, ফ্যাটি লিভার পেতে পারি। আর কিছু তোর যেটা ফাইব্রোসিস দেখার জন্য আমরা কি করবো, একটা ট্রানজিয়েন্ট ইলাস্টোগ্রাফি করা হয়, ঠিক আছে, দ্যাট ইজ কল্ড ফাইব্রোস্ক্যান। ফাইব্রোস্ক্যান ইজ মেশিন নেম, মেশিনের নামটা হচ্ছে ফাইব্রোস্ক্যান, দ্য প্রসিডিওর ইজ কল্ড ট্রানজিয়েন্ট ইলাস্টোগ্রাফি। কিছু নন ইনভেসিভ মার্কার রয়েছে ফর আমাদের কতটা ফাইব্রোসিস হয়েছে, যেটা বললাম ইট ইজ এ স্পেকট্রাম অফ ডিজিজ, তাই তো, মানে একটা প্রথমে ফ্যাটি লিভার হবে, তারপর হচ্ছে স্ট্যাটোসিস হবে, তারপরে হচ্ছে তোর সিরোসিস হবে। তো সিরোসিস মানে ফাইব্রোসিস, এবার কতটা ফাইব্রোসিস হয়েছে সেটা জানার জন্য একটা মেথড যেটা বললাম তোর হচ্ছে তোর ইলাস্টোগ্রাফি, ট্রানজিয়েন্ট ইলাস্টোগ্রাফি, ঠিক আছে। আর অ্যানাদার ইজ কিছু নন ইনভেসিভ মেথড আছে যেটা করেও আমরা বুঝতে পারি যে কতটা ফাইব্রোসিস হয়েছে, অলরেডি ফাইব্রোসড হয়ে আছে না কিছুটা এখনো ফ্যাটি লিভার স্টেজে আছে। সো দিজ আর দ্য মার্কার অফ নন ইনভেসিভ অ্যাসেসমেন্ট। বিশেষ করে এটা তোর অ্যাপ্রি দেখা হয়, অ্যাসপার্টেট প্লেটলেট রেশিও ইন্ডেক্স, ঠিক আছে। অ্যান্ড প্যারামিটার্স আর AST and platelet. If it is more than 1, we can call this advanced fibrosis, and more than 1.5 indicates cirrhosis. Another is FIB4. FIB4 parameters are age, AST, ALT, platelet count. এটা যদি more than 3.25 হয়, that is called cirrhosis. And transient elastography যেটা বললাম, more than 7.3 kilopascal is advanced fibrosis, and more than 15 is cirrhosis, ঠিক আছে। মেনলি এই তিনটে মনে রাখলেই হবে তোদের, অ্যাপ্রি, FIB4 and transient elastography, ঠিক আছে। These are nothing but marker, that is parameter by which we can measure fibrosis, what amount of fibrosis is there, ঠিক আছে। আর কি ইনভেস্টিগেশন, কিছু স্পেসিফিক ইনভেস্টিগেশন আমরা করতে পারি, লাইক ইফ ইউ আর সাসপেক্টিং হেপাটাইটিস বি অর সি, হেপাটাইটিস সারফেস অ্যান্টিজেন করতে হবে, anti-HCV ফর হেপাটাইটিস সি, HBV DNA মার্কার, এইগুলো আমাদের দেখতে হবে, ঠিক আছে। সিটি এমআরআই ইউজুয়ালি নট ইন্ডিকেটেড, কিন্তু অন্য কোনো প্যাথোলজি আমরা যদি ভাবছি ইউএসজিতে বোঝা যাচ্ছে না, উই ক্যান গো ফর সিটি এমআরআই। অ্যান্ড স্পেসিফিক্যালি সিটি এমআরআই করে কি পাই আমরা, ফ্যাট, কোয়ান্টিটেটিভ ফ্যাট এস্টিমেশন করতে পারি, ঠিক আছে। দেন উই ক্যান গো ফর সিটি অ্যান্ড এমআরআই, ঠিক আছে। তো এইগুলো মোটামুটি হলো তোর ল্যাব ডায়াগনোসিস, কি আমরা ইনভেস্টিগেশন করব, ঠিক আছে। রুটিন সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট, একটা লিভার ফাংশন টেস্ট, কিডনি ফাংশন টেস্ট, পি টাইম, INR, USG whole abdomen, transient elastography, we can go for CT, MRI and যেটা বললাম তো ট্রানজিয়েন্ট ইলাস্টোগ্রাফির সঙ্গে যেগুলো নন ইনভেসিভ মার্কার রয়েছে সেগুলো আমরা করতে পারি। অ্যান্ড যদি কোনো কমপ্লিকেশন থাকে, লাইক ইফ পেশেন্ট প্রেজেন্টস উইথ ভ্যারিসিয়াল ব্লিড, উই ক্যান গো ফর আপার জিআই এন্ডোস্কোপি, ঠিক আছে। অ্যানাদার ইজ চাইল্ড বুক ক্লাসিফিকেশন, এটা হচ্ছে একটা প্রগনোস্টিক মার্কার, সেখানে প্যারামিটারসগুলো কি থাকে, সিরাম বিলিরুবিন, অ্যালবুমিন, প্রোথ্রম্বিন টাইম, অ্যাসাইটিস অ্যান্ড হেপাটিক এনসেফালোপ্যাথি। এটা হচ্ছে টোটাল স্কোর হচ্ছে 5 to 15, মিনিমাল স্কোর ইজ 5 and maximum is 15. So according to that we can classify chronic liver disease in class A, B or C. If the score is 5 to 6, it is A, 7 to 9 B, and more than equals to 10 is C. So according to these parameters, like if bilirubin is less than 2, it is 1. If it is 2 to 3, it is 2, and more than 3 is 3. Same as albumin, more than 3.5, 3 to 3.5, and
<3 এভাবে আমরা স্কোরিং সিস্টেমটা করব। ঠিক আছে, টোটাল এক একটা পয়েন্ট কাউন্ট করে কত পয়েন্ট হচ্ছে সেই অনুযায়ী এটা হচ্ছে তোর হবে চাইল্ড সিপি স্কোর, সিপিটি স্কোর এ, বি অর সি। ঠিক আছে, দিস ইজ মোর অফ প্রগনোস্টিক সিগনিফিক্যান্স। অ্যান্ড কিছু কিছু যেগুলো তোর আছে ভ্যারিসিয়াল ব্লিড, লাইক ইফ পেশেন্ট প্রেজেন্টস উইথ সিপি স্কোর সি, দ্যাট ইজ poor prognostic factor and can bleed more in case of acute hemorrhage, upper GI bleeding. ঠিক আছে, নাও কামিং টু ম্যানেজমেন্ট, কিভাবে ম্যানেজ করবি পেশেন্টগুলো। একটা হচ্ছে তো জেনারেল ম্যানেজমেন্ট। ঠিক আছে, জেনারেল ম্যানেজমেন্টে আমরা কি করব, পেশেন্ট জেনারেলি ম্যালনারিশড হয় তাহলে নিউট্রিশন সাপ্লিমেন্টেশন করতে হবে, দ্যাট ইজ হাই প্রোটিন ডায়েট। পেশেন্ট, ইফ পেশেন্ট ইজ অ্যালকোহলিক, we can call them for abstinence of alcohol and management of, mainly হচ্ছে তোর ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশন, যে কমপ্লিকেশনগুলো ডেভেলপ করেছে we can manage this complication. ঠিক আছে, and if it is chronic viral hepatitis B or C, we have to give antiviral, যেটাকে বলা হয় DAA, directly acting antiviral drugs. ঠিক আছে, অ্যান্টিভাইরাল ড্রাগস দেবো, এইগুলো আমাদের নেক্সট ক্লাসে ডিসকাস করবো। ঠিক আছে, ডায়েট অ্যান্ড এক্সারসাইজ, যদি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হয় তাহলে কি হবে, এটা মেনলি হচ্ছে তো ডায়েট অ্যান্ড এক্সারসাইজ অ্যান্ড some treatment of some comorbid factors like diabetes, if patient is diabetic or hypertensive, সেগুলো আমরা ট্রিটমেন্ট করব। ঠিক আছে, মেজর কমপ্লিকেশনস অফ সিরোসিস, কি কি কমপ্লিকেশন হয় বললাম, বল একজন। কমপ্লিকেশন অফ পোর্টাল হাইপারটেনশন কি হতে পারে, অ্যাসাইটিস, স্প্লিনোমেগালি অ্যান্ড আপার জিআই ব্লিডিং হতে পারে, দ্যাট ইজ গ্যাস্ট্রিক অ্যান্ড ইসোফেজিয়াল ভ্যারিসেস, এক নম্বর। আর কি হতে পারে, কিছু হেমাটোলজিক্যাল কমপ্লিকেশন হতে পারে। ঠিক আছে, অ্যানিমিয়া, আর কি হয় স্প্লিনোমেগালির সঙ্গে যেটা পোর্টাল প্লেটলেট কাউন্ট কম থাকতে পারে, দ্যাট ইজ কল্ড হাইপার স্প্লিনিজম। আর কি হতে পারে, সাম কোয়াগুলেশন অ্যাবনর্মালিটি হতে পারে, ব্লিডিং হতে পারে ডিউ টু ডিক্রিজ সিনথেসিস অফ ক্লটিং ফ্যাক্টরস। ঠিক আছে, সো দিস আর দ্য কমপ্লিকেশন। আর কি হতে পারে, যদি কোনো পেশেন্ট অ্যাসাইটিস নিয়ে প্রেজেন্ট করে, দ্যাট অ্যাসাইটিস পেশেন্ট হ্যাভ কমপ্লিকেশন অফ এসবিপি। এসবিপিটা কি, স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। ঠিক আছে, হ্যালো, 11টা। ঠিক আছে, সো পোর্টাল হাইপারটেনশন, portal hypertension is defined as increase in the hepatic venous pressure more than 5 mm of mercury. If it is more than 10 mm mercury, we can call it significant portal hypertension. ঠিক আছে, ফার্স্ট ইজ ইসোফেজিয়াল ভ্যারিসিস। এখানে কি হয়, তোর যে কোলাটারালস গুলো আছে সেই কোলাটারাল গুলো ডাইলেট করে যায় ইন দ্য লোয়ার এন্ড অফ ইসোফেগাস অ্যান্ড গ্যাস্ট্রিক, সেখান থেকে যদি পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করে ব্লিড করবে। ঠিক আছে, তো হাউ টু ম্যানেজ দিস acute variceal bleeding? First, we have to resuscitate the patient. Okay, check for vitals, airway, breathing, circulation. If patient is severely hypovolemic, give fluid along with blood, that is PRBC, and we can go for primary prophylaxis, that is non-selective beta blocker. কি non-selective beta blocker আমরা দিতে পারি এখানে, propranolol or nadolol. ঠিক আছে, ইউজুয়ালি propranolol দেওয়া হয়, টার্গেট হার্ট রেট ইজ 55 to 60 and 60 ব্লাড প্রেশার ইজ মোর দ্যান 90। আর কি করতে পারি, এখানে যদি এন্ডোস্কোপিক আর্জেন্ট এন্ডোস্কোপি আমাদের অ্যাভেলেবেল থাকে, দেন উই ক্যান গো ফর এন্ডোস্কোপিক ভ্যারিসিয়াল লাইগেশন। ঠিক আছে, ইভিএল বলা হয়। অ্যান্ড some vasoconstricting drugs are there, that is somatostatin analog, octreotide, we can give octreotide and somatostatin analog. ঠিক আছে, সো অ্যাকিউট ভ্যারিসিয়াল ব্লিডিং নিয়ে যদি কোনো এমার্জেন্সিতে পেশেন্ট আসে, কি করব, ফার্স্ট অফ অল উই হ্যাভ টু রিসাসিটেট দ্য পেশেন্ট। ঠিক আছে, ট্রান্সফিউজ ব্লাড ইফ পেশেন্ট ইজ অ্যানেমিক অর অ্যাকিউট কন্ডিশন। অনেক সময় কি হয়, অ্যাকিউট কন্ডিশনে পেশেন্ট একটা বাউটস অফ ভমিটিং অ্যান্ড ব্লিডিং নিয়ে এলো, প্যালার নাও পেতে পারিস। ঠিক আছে, কারণ অ্যাকিউট স্টেজে অনেক সময় ভিজিবল হয় না, প্যালারটা কমেন, মানে প্যালার দেখতে পাবি না, তখন কিন্তু উই হ্যাভ টু ট্রান্সফিউজ দ্য ব্লাড ইভেন ইন দ্যাট কন্ডিশন অলসো। ঠিক আছে, ব্লাড দিতে হবে। আইডিয়ালি ম্যানেজ দ্য পেশেন্ট ইন আইসিইউ, মনিটর দ্য হার্ট রেট, ব্লাড প্রেশার, and prophylaxis is given by non-selective beta blocker. If upper GI endoscopy is available within 24 hours, go for upper GI endoscopy and endoscopic variceal ligation. ঠিক আছে, another thing is that if endoscopy failure, যদি এন্ডোস্কোপি করে এখানে যদি কোনো রেজাল্ট না পাওয়া যায়, you can go for টিপস। টিপসটা কি, ট্রান্সজুগুলার ইন্ট্রাহেপাটিক পোর্টোসিস্টেমিক শান্ট। এখানে কিছুই না, এখানে তোর একটা পোর্টাল ভেনের সঙ্গে
হেপাটিক আর্টারির একটা এখানে দেখ শান্ট করে দেওয়া হয়, ঠিক আছে, কানেক্টস দ্য ব্রাঞ্চ অফ পোর্টাল ভেন টু হেপাটিক ভেন, এখানে একটা শান্টিং করে দেওয়া হয়, ঠিক আছে। নেক্সট ইজ অ্যাসাইটিস। অ্যাসাইটিস কি? হাউ টু ডিফাইন অ্যাসাইটিস? অ্যাকুমুলেশন অফ ফ্রি ফ্লুইড উইদিন দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি। কি হয়, পেশেন্ট একটা সোয়েলিং অফ অ্যাবডোমেন নিয়ে আসে, কি থাকে, ফ্ল্যাঙ্কস উইল বি ফুল, আম্বিলিকাস ইভার্টেড হতে পারে, ঠিক আছে। তো হাউ টু ম্যানেজ অ্যাসাইটিস অ্যান্ড হোয়াট আর দ্য প্যাথোফিজিওলজি বিহাইন্ড অ্যাসাইটিস, কেন ডেভেলপ করে? একটা পোর্টাল হাইপারটেনশন হলো, যেটা প্রথমে বললাম, তোর ইন্টারহেপাটিক রেজিস্ট্যান্স বাড়ছে, ভেনাস ফ্লো বাড়ছে, তার জন্য কি হবে, স্প্ল্যাকনিক ভেসোডাইলেশন হচ্ছে, তো ওই এনোর জন্য, নাইট্রিক অক্সাইডের জন্য, তার জন্য কি হবে, তোর রেনাল ব্লাড ফ্লো কমে যাবে, সিস্টেমিক যে পারফিউশন প্রেশারটা কমে যাবে, রেনাল পারফিউশন প্রেশার বা ব্লাড ফ্লো কমে গেলে কি হবে, there will be activation of RAS system, renin angiotensin aldosterone system and sympathetic overactivity, এই সাইকেলটা দেখ বুঝতে পারবি, ঠিক আছে। পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করছে, প্রোডাকশন অফ ভেসোডাইলেটার, স্প্ল্যাকনিক ভেসোডাইলেশন হলে কি হবে, there is central hypovolemia and arterial pressure will drop, that leads to activation of sympathetic nervous system and RAS system, renin angiotensin aldosterone system, and RAS system activation হলে কি হবে, যে হাইপোভলিমিয়া হচ্ছে সেটাকে রেস্টোর করার জন্য কি করবে, সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিটেনশন হবে, তাই তো, দ্যাট কজেস ইনক্রিজ প্লাজমা ভলিউম এক্সপ্যানশন অ্যান্ড অ্যাসাইটিস, ঠিক আছে। অ্যান্ড অ্যানাদার থিং ইজ দ্যাট দেয়ার ইজ ইনক্রিজ ইন স্প্ল্যাকনিক ক্যাপিলারি প্রেশার, লিম্ফ ফর্মেশন উইল বি ইনক্রিজড অ্যান্ড দ্যাট অলসো কন্ট্রিবিউটস টু অ্যাসাইটিস ফর্মেশন, ঠিক আছে। তো পোর্টাল হাইপারটেনশনের প্যাথোফিজিওলজি এবং পোর্টাল হাইপারটেনশন থেকে কিভাবে অ্যাসাইটিস ফর্মেশন হচ্ছে এটা বোঝা গেল তো, বুঝতে পেরেছিস। এখানে হচ্ছে যেহেতু তোর এখানে স্প্ল্যাকনিক ভেসোডাইলেশন হচ্ছে ডিউ টু নাইট্রিক অক্সাইড, দেয়ার উইল বি ডিক্রিজ ইন সিস্টেমিক প্রেশার, রেনাল ব্লাড ফ্লো কম হলে কি হবে, সেখানে RAS সিস্টেম অ্যাক্টিভেশন হবে, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেশন হবে, দ্যাট উইল কম্পেনসেট অ্যাজ ইনক্রিজ ইন ওয়াটার অ্যান্ড সোডিয়াম রিটেনশন, তার জন্য কি হবে, প্লাজমা ভলিউম এক্সপেনশন অ্যান্ড অ্যাসাইটিস। অ্যানাদার থিং ইজ দ্যাট দেয়ার উইল বি ইনক্রিজ ইন লিম্ফ ফ্লো, দ্যাট উইল অলসো কন্ট্রিবিউট টু অ্যাসাইটিস। তো হাউ টু ট্রিট দিস অ্যাসাইটিস? যদি মাইল্ড অ্যাসাইটিস হয়, ইট ক্যান বি ম্যানেজড উইথ সল্ট অ্যান্ড ওয়াটার রেস্ট্রিকশন, ঠিক আছে। আর যদি মডারেট এবং লার্জ ভলিউম অ্যাসাইটিস হয়, উই হ্যাভ টু গিভ দিস স্পাইরোল্যাকটন অ্যান্ড ফ্রুসেমাইড, ঠিক আছে। লার্জ অ্যামাউন্ট অ্যাসাইটিস, রিফ্র্যাক্টরি অ্যাসাইটিস কখন বলবো, যখন কোনো একটা লার্জ ভলিউম অ্যাসাইটিস হচ্ছে অ্যান্ড দ্যাট ইজ নট রেসপন্ডিং টু highest dose of spironolactone and তোর furosemide, furosemide এর ম্যাক্সিমাম ডোজ কত আমরা দিতে পারি, স্টার্টিং উইথ 40 উই ক্যান গো ফর বল 160, ওকে, অ্যান্ড spironolactone 400, ঠিক আছে, স্টার্টিং উইথ 50 অ্যান্ড উই ক্যান গো ফর 400। তো ম্যাক্সিমাম ডোজ অফ তোর স্পাইরোল্যাকটন অ্যান্ড ফ্রুসেমাইড দিয়ে যদি আমাদের কারেকশন হচ্ছে না অ্যাসাইটিস, উই ক্যান কল ইট রিফ্র্যাক্টরি অ্যাসাইটিস। রিফ্র্যাক্টরি অ্যাসাইটিসের ট্রিটমেন্ট কি, লার্জ ভলিউম প্যারাসিন্থেসিস করতে হবে অথবা টিপস। অ্যান্ড অ্যাসাইটিক ফ্লুইড অ্যানালাইসিস কীভাবে করবো আমরা, অ্যাসাইটিক ফ্লুইড অ্যানালাইসিস করে কীভাবে বুঝবো যে দিস ইজ ডিউ টু ক্রনিক লিভার ডিজিজ অর সাম আদার প্যাথোলজিস, কী কী কারণে হতে পারে। একটা অ্যাসাইটিস পেশেন্ট এলে একটা তো হচ্ছে তোর ক্রনিক লিভার ডিজিজের জন্য হতে পারে, আর কী কী কজ হতে পারে অ্যাসাইটিসে অ্যাপার্ট ফ্রম দিস লিভার প্যাথোলজি, বল, নেফ্রোটিক সিন্ড্রোম, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, টিবি পেরিটোনাইটিস হতে পারে, কোনো ম্যালিগন্যান্ট অ্যাসাইটিস হতে পারে, তাই তো। তো এগুলোর মধ্যে ডিফারেন্সিয়েশন কীভাবে করবো, হ্যাঁ, সিরাম অ্যাসাইটিক অ্যালবুমিন গ্রেডিয়েন্টটা দেখতে হবে, ঠিক আছে। এটা কি জিনিস, সিরাম অ্যাসাইটিস মানে সিরামে তোর যে প্রোটিনটা রয়েছে অ্যালবুমিন মাইনাস হচ্ছে তোর অ্যাসাইটিক ফ্লুইডে অ্যালবুমিন, দ্যাট ইজ কল্ড স্যাক। তো ইফ ইট ইজ মোর দ্যান 1.1, দিজ আর দ্য কজেস। সিরোসিস মেনলি হচ্ছে পোর্টাল হাইপারটেনশন, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস, আইভিসি অবস্ট্রাকশন, বার্চিয়ারি সিন্ড্রোম। আর এটা যদি লেস দ্যান 1.1 হয়, ইট ক্যান বি নেফ্রোটিক সিন্ড্রোম, ম্যালিগন্যান্সি, টিবি পেরিটোনাইটিস, এগুলো, ঠিক আছে। অ্যানাদার থিং ইজ দ্যাট এইখানে হচ্ছে আমরা টোটাল প্রোটিনটা দেখি, মেনলি হচ্ছে কজ তোর এটা বলি আমরা হাই স্যাক অ্যাসাইটিস ইফ ইট ইজ মোর দ্যান 1.1, ইফ ইট ইজ লেস দ্যান 1.1 ইট ইজ লো স্যাক অ্যাসাইটিস, ঠিক আছে। আর একটা এই জিনিসটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, যদি অ্যাসাইটিক ফ্লুইডে প্রোটিন টোটাল প্রোটিন ইজ লেস দ্যান 2.5 ইট ইজ
cirrhosis, it is due to cirrhosis, and if it is more than 2.5 it is due to other causes, that is congestive cardiac failure or constrictive pericarditis. ঠিক আছে, এই চারটা বোঝা গেল। হাই স্যাগ লো স্যাগ ব্যাপারটা বুঝতে পারলি তো? এটা কিন্তু তোদের এরকম নয় যে এখন পরীক্ষার জন্যই লাগবে, তোরা যখন প্র্যাকটিস করবি বা ইন্টার্নশিপে কাজ করবি, অ্যাসাইটিক ফ্লুইড অ্যানালাইসিস করবি, তখন সেখান থেকে তোকে ডিফারেন্সিয়েট করতে হবে। একটা পেশেন্ট এরকম অ্যাসাইটিস নিয়ে এলো, অ্যাসাইটিক ফ্লুইড অ্যানালাইসিস করে এই স্যাগটা বের করতে হবে, সিরাম অ্যাসাইটিক অ্যালবুমিন গ্রেডিয়েন্ট। স্যাগ দেখে তোদের ডিফারেন্সিয়েট করতে হবে, কিছুটা আইডিয়া পাওয়া যাবে যে ইট ইজ ডিউ টু হাই স্যাগ অ্যাসাইটিস অর লো স্যাগ অ্যাসাইটিস। ইফ ইট ইজ হাই স্যাগ অ্যাসাইটিস ইট ইজ মোস্ট লাইকলি সিরোসিস যদি টোটাল প্রোটিনটা কম থাকে, অ্যান্ড লো স্যাগ অ্যাসাইটিস হলে এই কজগুলো হবে, নেফ্রোটিক সিনড্রোম, টিবি পেরিটোনাইটিস। ঠিক আছে, মানে বেসিক ফান্ডা ইজ দ্যাট এখানে কি হচ্ছে, যখন লোকাল কোনো প্যাথোলজি থেকে হচ্ছে, লাইক কোনো টিউবারকুলার পেরিটোনাইটিস অথবা ম্যালিগন্যান্ট পেরিটোনাইটিস হচ্ছে, তাহলে কি হবে, সেখানে তো তোর অ্যাসাইটিক ফ্লুইডের প্রোটিনটা বেশি থাকবে, তাই তো? এবার তুই যখন সিরাম অ্যালবুমিন থেকে অ্যাসাইটিক ফ্লুইডের অ্যালবুমিনটা মাইনাস করছিস, তখন এটা তো কম হবে, তাই তো? লেস দ্যান 1.1 হবে, দ্যাট ইজ দ্য কজ। ঠিক আছে, নেক্সট ইজ হেপাটিক এনসেফালোপ্যাথি। হোয়াট ইজ হেপাটিক এনসেফালোপ্যাথি? দিস ইজ কমপ্লিকেশন অফ ক্রনিক লিভার ডিজিজ অ্যান্ড পোর্টাল হাইপারটেনশন। এখানে কি হয়, অল্টারেশন অফ মেন্টাল স্টেটাস অ্যান্ড কগনিটিভ ফাংশন। ঠিক আছে, ডিউ টু, কেন হয়, অ্যামোনিয়া বাইপাস হয়ে যাচ্ছে, কি হয় লিভারে অ্যামোনিয়াটা ইউরিয়া হয়ে যায় ডিউ টু ইউরিয়া সাইকেল, ইউরিয়া সাইকেল। এবার এখানে লিভারে যেহেতু এটা বাইপাস হয়ে যাচ্ছে থ্রু দ্য পোটোসিস্টেমিক শান্ট, সেটা ডিরেক্ট কোথায় যাচ্ছে, ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে ব্রেনে যাচ্ছে। ঠিক আছে, দিস ইজ মেনলি দ্য কজ অফ হেপাটিক এনসেফালোপ্যাথি। ঠিক আছে, কিভাবে ডেমনস্ট্রেট করে, এখানে কি দেখিয়েছে, এটা কি বলে, এটাকে অ্যাস্ট্রেক্সিস অর বল লিভার ফ্ল্যাপ। ঠিক আছে, কিভাবে ডেমনস্ট্রেট করে, পেশেন্ট, ইউ হ্যাভ টু আস্ক দ্য পেশেন্ট টু এক্সটেন্ড দ্য হ্যান্ড, এখানে এলবোটা সোজা থাকবে, ঠিক আছে, এখানে তোর রিস্ট জয়েন্টটা ফ্লেকশন থাকবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, অ্যান্ড ফিঙ্গার উইল বি অ্যাপার্ট, এরকমভাবে তোকে পেশেন্টটাকে ধরে রাখতে বলবে। কিন্তু হেপাটিক এনসেফালোপ্যাথি পেশেন্টের দিস ক্যান নট হোল্ড লাইক দিস। ঠিক আছে, কীরকম হবে, ঠিক আছে, দিস ইজ কল্ড হেপাটিক ফ্ল্যাপ অর অ্যাস্টেরেক্সিস, ইজ সিন ইন, apart from hepatic encephalopathy you can see in any kind of metabolic encephalopathy, uremic encephalopathy. ঠিক আছে, এটা দেখা যায়। What are the precipitating factors of hepatic encephalopathy? কি কি precipitating factors হতে পারে? একটা decompensated chronic liver disease এসছে, বল, কোনো ডিসইলেক্ট্রোলাইটেমিয়া লাইক সোডিয়াম কম, ঠিক আছে, কোনো হাই প্রোটিন ডায়েট দিয়েছিস, লার্জ ভলিউম কোনো একটা মানে লার্জ ডোজে কোনো ডাইউরেটিক্স পাচ্ছে পেশেন্ট, দ্যাট আর দ্য প্রেসিপিটেটিং ফ্যাক্টরস। দ্যাটস ওয়াই কোনো একটা ডিকম্পেনসেটেড ক্রনিক লিভার ডিজিজ পেশেন্ট যখন হেপাটিক এনসেফালোপ্যাথি ডেভেলপ করে, উই হ্যাভ টু স্টপ ডাইউরেটিক্স, ডাইউরেটিক্স কিন্তু বন্ধ করতে হবে। ঠিক আছে, সো দিজ আর দ্য প্রেসিপিটেটিং ফ্যাক্টরস, উই হ্যাভ টু ট্রিট দিস প্রেসিপিটেটিং ফ্যাক্টরস ফার্স্ট, অ্যান্ড দেন কি কি দেওয়া হয়, আর ল্যাকটিউলোজ, তাই তো, ল্যাকটিউলোজ দেওয়া হয়। কিভাবে কাজ করে ল্যাকটিউলোজ? ইট কজেস অ্যাসিডিফিকেশন ইন দ্য কোলন। ঠিক আছে, অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়াম আয়নে কনভার্ট করে, অ্যামোনিয়াম আয়ন ইজ লেস অ্যাবজর্বড। ঠিক আছে, দ্যাটস ওয়াই উই ক্যান গিভ ল্যাকটিউলোজ অ্যান্ড রিফাক্সিমিন। রিফাক্সিমিন causes lowers the bacterial endotoxin and ammonium neurotoxin. We can give zinc also. So what are the target? কি করা, ল্যাকটিউলোজ তো দিই আমরা, কতটা অ্যামাউন্টে দেব? অ্যামাউন্ট উইল ডিপেন্ড অন নাম্বার অফ সফট স্টুল। টার্গেট ইজ 2 to 3 সফট স্টুল। ঠিক আছে, পেশেন্ট সারাদিনে 2 to 3 সফট স্টুল পাস করছে, দ্যাট ইজ ওকে। ঠিক আছে, আর যদি না হয় তাতে আমাদের বাড়াতে হবে ল্যাকটিউলোজের ডোজ। ঠিক আছে, ইভেন we have to give around 30 ml 2 hourly, 1 hourly, whatever it is, the target is 2 to 3 soft stool per day. ঠিক আছে, and treat the precipitating factors like hypokalemia, infection, protein load and volume depletion. Another complication এখানে নেই যেটা, সেটা হচ্ছে তোর হেপাটোপালমোনারি সিনড্রোম। কি হয় হেপাটোপালমোনারি সিনড্রোম and hepatorenal syndrome? Hepatorenal syndrome is functional renal failure without any structural abnormality.
or due to any volume depletion or diuretics, due to abuse of diuretics. কোনো একটা renal functional renal failure হচ্ছে due to some chronic liver disease, decompensated chronic liver disease, that is called hepatorenal syndrome. It can be type 1 or type 2. hepatorenal syndrome এর ট্রিটমেন্ট কিভাবে করব আমরা? অ্যালবুমিন, we have to give albumin, terlipressin or noradrenaline support দিতে হবে, ঠিক আছে? These are common complications of chronic liver disease. and আরেকটা আছে সেটা হচ্ছে তোর হেপাটোপালমোনারি সিনড্রোম। কি হয় সেখানে? হেপাটোপালমোনারি সিনড্রোমে কি হয় বল? শান্টিং হয়, শান্ট অফ ব্লাড, মানে যখন এখানে একটা অর্থোডিঅক্সিয়া বলে টার্ম থাকে, পেশেন্ট যখন বসে থাকবে তখন পেশেন্টের শ্বাসকষ্ট বেশি হবে, যখন দ্যাট ইজ কল্ড প্ল্যাটিপনিয়া। অর্থোপনিয়া তো শুনেছিস তোরা, অর্থোপনিয়া ইজ increased shortness of breath in lying down position. প্ল্যাটিপনিয়াটা কি? যখন পেশেন্ট বসে থাকবে তখন শ্বাসকষ্ট বেশি হবে, ঠিক আছে? কেন হবে? বসে থাকলে কি হবে, ইন্ট্রাপালমোনারি যে ভেসেলসগুলো রয়েছে সেটা ডাইলেটেশন হয়, সেখান থেকে ব্লাডটা শান্টিং হয়ে যায়, ঠিক আছে? মানে ব্লাড ফ্লোটা কম হয়, তার জন্য পেশেন্ট যখন বসে থাকবে তখন তোর শ্বাসকষ্ট বেশি হবে। দ্যাট ইজ কল্ড অর্থোডিঅক্সিয়া অর প্ল্যাটিপনিয়া, ঠিক আছে? ইটস কল্ড হেপাটোপালমোনারি সিনড্রোম। সেরকম আসে না তোদের, মেনলি হচ্ছে হেপাটিক এনসেফালোপ্যাথি, অ্যাসাইটিস ম্যানেজমেন্ট, আপার জিআই ব্লিডিং, দ্যাট ইজ ভ্যারিসিয়াল ব্লিডিং অ্যান্ড হেপাটিক এনসেফালোপ্যাথি, ঠিক আছে? এইগুলো তোদের পড়তেই হবে। আর লং কেস এলে পুরোটাই লিখতে হবে, ঠিক আছে?